বৈকল্পিক পত্রিকার অবসরকালীন সাহিত্য পাঠের আসর বিকল্প পাঠে আপনাদের স্বাগত। বিকল্প পাঠের এই পর্যায়ে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি ইতিহাস আশ্রয়ী আখ্যান। এবারের উপন্যাস প্রদোষে প্রাকৃতজন, রচনা শওকত আলী। এই উপন্যাসটি প্রকাশিত হয় 1984 সালে। উপন্যাসটির কথাবস্তু বাঙালি পাঠকদের মনে যথেষ্ট কৌতূহলের উদ্রেক করেছিল। দ্বাদশ-ত্রয়োদশ শতাব্দীর বাংলাদেশ এবং তুর্কি আক্রমণের প্রেক্ষাপটে বাঙালি জনসাধারণের জীবনযাত্রাকে অবলম্বন করে রচিত এই আখ্যানটি একদিকে যেমন জাতি হিসেবে বাঙালি জীবনের একটি সন্ধিক্ষণের কাহিনীকে তুলে ধরেছে, তেমনি আবার বাংলার ব্রাত্যজনের ধর্মান্তরিত হওয়ার যে ইতিহাস, তারও চালচিত্র নির্মিত হয়েছে এই আখ্যানে। প্রদোষে প্রাকৃতজন উপন্যাসটি পাঠ করেছেন চন্দ্রলেখা সিনহা, লাইব্রেরি কোঅর্ডিনেটর, অ্যাক্সেসিবল লাইব্রেরি ফর পার্সনস উইথ ডিসেবিলিটিস, যাদবপুর ইউনিভার্সিটি। এই শ্রুতিগ্রন্থটি নির্মাণ করেছেন শুক্লা রায়, ব্রেইল ট্রান্সক্রাইবার, অ্যাক্সেসিবল লাইব্রেরি ফর পার্সনস উইথ ডিসেবিলিটিস, যাদবপুর ইউনিভার্সিটি। এই গ্রন্থ সম্প্রচারের ক্ষেত্রে আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই যাদবপুর ইউনিভার্সিটির অ্যাক্সেসিবল লাইব্রেরি ফর পার্সনস উইথ ডিসেবিলিটিসের কর্তৃপক্ষকে। তাঁরা আমাদেরকে এই শ্রুতিগ্রন্থটি ব্যবহারের অনুমতি দিয়েছেন। বিধিবদ্ধ সতর্কীকরণ: এই শ্রুতিগ্রন্থটি কেবলমাত্র দৃষ্টিহীন এবং কালির লেখা পড়তে অসমর্থ মানুষদের জন্য সম্পূর্ণ অবাণিজ্যিকভাবে সম্প্রচার করা হচ্ছে। এর কোনো রকম বাণিজ্যিক ব্যবহার কাম্য নয় এবং তা আইনত দণ্ডনীয় অপরাধ। শুরু হচ্ছে প্রদোষে প্রাকৃতজন, রচনা শওকত আলী, পাঠে শ্রীমতী চন্দ্রলেখা সিনহা, শ্রুতিগ্রন্থ নির্মাণে শ্রীমতী শুক্লা রায়। আজ প্রথম পর্ব। চৈত্রের দাবদাহে হর্ষধ্ব ছায়া বড়ই শান্তিহারক, নতুবা এত শীঘ্র ক্লান্তি অপনোদন সম্ভব ছিল না। দণ্ড দুই আগেও তার দৃষ্টি ছিল অস্বচ্ছ দৃশ্যবস্তু বিচিত্র বিভঙ্গে দোলায়িত হচ্ছিল। কঠিন পথ বারেক মনে হচ্ছিল সম্মুখে ঢেউয়ের মতো উপরে উঠছে, আবার মনে হচ্ছিল ক্রমেই নেমে যাচ্ছে অতলে। পদক্ষেপও তখন সবশে ছিল না, প্রমত্ত মাদকসেবীর মতো এসে টলে টলে যাচ্ছিল, কখনো বামে কখনো দক্ষিণে। সেবারও বিচিত্র অবস্থা। এখন স্মরণ হলে কৌতুক বোধ হয়, অবশ্য তখনও তার কৌতুক বোধ হচ্ছিল। কৌতুক বোধ হবারই কথা, কারণ প্রথমে তুমি দেখলে বংশবৃদ্ধিকার বিনত শাখায় একটি বন কপোত, পরক্ষণে সেই ক্ষুদ্রাকার পাখিটি হয়ে গেল একটি ঊর্ধ্বলম্ফী মর্কট। মুহূর্তের পরে সেই মর্কট আর থাকল না, নিমিষে হয়ে গেল একটি বিশুষ্ক বৃক্ষ শাখা। চক্ষু কচালিত করলে অতঃপর তুমি আর কিছুই দেখলে না, বংশবৃদ্ধিকা না, বনকপট না, মর্কট না, বিশুষ্ক শাখাও না। কি অদ্ভুত কাণ্ড! আসলে কিছুই নেই সম্মুখে, শুধুই ক্রোশ ক্রোশ ব্যাপ্ত কুশক্ষেত্র। গ্রাম নেই দিগন্ত রেখায়, বৃক্ষরাজি গোচরে আসে না, প্রান্তরের বিস্তৃতি কেবলই দূর থেকে দূরে প্রসারিত হয়ে যাচ্ছে, আকাশসীমা ধূসরতায় বিলীন। শ্যামাঙ্গ অশ্বত্থের ছায়ায় শয়ন অবস্থায় নিমিলিত চোখে নিজ অভিজ্ঞতা স্মরণ করে, সে বোঝে তার মৃত্যু হওয়া অসম্ভব ছিল না। তার সৌভাগ্য যে ওই সময় দূর থেকে একটি পথিক দল তাকে দেখতে পায়, তার কিছুই স্মরণ নেই। কখন সে ভুলুণ্ঠিত হয়ে পড়েছিল, কখন ছুটে এসেছিল পথিক দল, এবং কিভাবেই বা তারা শুশ্রূষা করে তার জ্ঞান ফিরিয়ে এনেছে। প্রৌঢ় লোকটি ওই সময় কাছে এসে জানতে চাইলেন, এখন সুস্থ বোধ করছেন তো? শ্যামাঙ্গ কৃতজ্ঞতা প্রকাশের ভাষা খুঁজে পায়নি এতক্ষণ। এবার বলল, আপনারা আমার প্রাণ রক্ষা করেছেন, আমি কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করব জানি না।
থাক থাক, এখন ওসব কথা নয়, আপনি বিশ্রাম নিন। পথিক প্রৌঢ়ের কণ্ঠে প্রগাঢ় মমতা প্রকাশ পায়। পৃষ্ঠা 4। অশ্বত্থের পাতায় পাতায় চৈত্রের বাতাস শব্দ করে যাচ্ছিল। শ্যামাঙ্গ সেই শব্দ শুনতে শুনতে আবার নিমিলিত চক্ষু হলো। তার মনে হচ্ছিল প্রৌঢ় প্রতীক হয়তো তার জন্য চিন্তিত হয়ে রয়েছেন। সে এখন সম্পূর্ণ সুস্থ। একবার ভাবলো উঠে দাঁড়ায়, কিন্তু পরক্ষণে মনে হলো কি দরকার প্রৌঢ় লোকটিকে অস্থির করে আরো কিছুক্ষণ বিশ্রাম নিলেই বা ক্ষতি কি? ততক্ষণে নদী তীর থেকে লোকটি ফিরে আসুক। প্রৌঢ় পথিক ওই সময় পুনরায় কাছে এসে উপবেশন করলেন। বললেন, আপনি কি আমাদের সঙ্গী হবেন? শ্যামাঙ্গ বুঝতে পারে না কি করবে। কিছু পূর্বে প্রৌঢ়ের আরো একজন সঙ্গী এই প্রশ্ন করেছিল, তখনও সে কিছু বলতে পারেনি। নৌকা যোগে এরা যাবে দক্ষিণে বানপুরের দিকে, আর তাকে যেতে হবে আত্রেই তীরে রজত পটে। কিছু দূর পর্যন্ত সঙ্গী হওয়া যায়, তারপর তাকে আবার একাকী পথে নামতে হবে। সে অকপট হলো প্রৌঢ়ের কাছে, বলল, আমার গন্তব্য তো আপনার জানা, আপনি বলুন আমার কি কর্তব্য। আপনি বয়োজ্যেষ্ঠ, আপনি পরামর্শ দিন। প্রৌঢ়টি কিছু বলতেন হয়তো, কিন্তু ওই সময়ই প্রেরিত লোকটিকে ছুটতে ছুটতে আসতে দেখা গেল। সে জানালো যে অনতিবিলম্বে একখানি নৌকা যাত্রা করবে তাদের গন্তব্যের উদ্দেশ্যে। যারা লম্বমান হয়েছিল অশ্বত্থতলে, তারা লম্ফ দিয়ে উঠল এবং যাত্রার জন্য প্রস্তুত হতে আরম্ভ করলো। প্রৌঢ়টিও ঈষৎ চঞ্চল হলেন, তবু তিনি পুনরায় জানতে চাইলেন, আপনি কি যাবেন আমাদের সঙ্গে? শ্যামাঙ্গ এবারও কোনো উত্তর দিতে পারে না। শেষে নিজেই বললেন, প্রৌঢ়, আপনাকে একাকী এভাবে রেখে যেতে প্রাণ চায় না। আর যদি সঙ্গে নিয়ে যায় তাহলে পরে গৃহে প্রত্যাবর্তনের কালে আপনার অধিকতর কষ্ট হবে, সেও এক চিন্তার বিষয়। কথাটা ঠিক। সত্যি যদি পুনর্ভব আর স্রোতবাহী হয়ে দক্ষিণে যেতে হয় তাকে, তাহলে মধ্যপথে তাকে নৌকা থেকে নামতে হবে এবং দীর্ঘতর পথ অতিক্রম করতে হবে পদব্রজেই। ওই পথ আবার অরণ্য সংকুল। শ্যামাঙ্গ যাবে কি যাবে না সেই সিদ্ধান্তে উপনীত হওয়ার পূর্বেই পথিক দল অশ্বত্থ তল পরিত্যাগ করল। এক যুবকের স্কন্ধে দেহভাগ রেখে ধীর পদক্ষেপে শ্যামাঙ্গ হেঁটে এলো নদী তীর পর্যন্ত। সেখানেও একটি বটবৃক্ষ ছিল। শ্যামাঙ্গ বটতলে উপবেশন করে চতুর্দিকে চেয়ে দেখল ছায়াদায়ী বৃক্ষ একটি নয় কয়েকটি। তার অনুমান হলো পুনর্ভবা তীরের অধিবাসীরা সজ্জন। স্থানটি তার ভালো লাগলো। বিশ্রাম স্থলটি ভারী মনোরম। পরপারে একটি ধবল গাভী চড়ছে, দুটি ছাগ শিশুকে তাড়না করে ছুটছে একটি শ্যামলী বালিকা। নদীর জলস্রোত ভারী ধীর। তীরের নৌকাগুলি ভাসমান কিন্তু স্থির। মনে হয় না তাদের নিচে জলস্রোত বইছে। পৃষ্ঠা 5। পথিকেরা কাল বিলম্ব না করে নৌকায় আরোহণ করলে তারা কেন যে অস্থির হয়ে উঠেছিল বলা দুষ্কর, কেননা নৌকাটি শীঘ্র যাত্রা করবে এমন মনে হচ্ছিল না। নৌযানটি বৃহৎ নয়, তবে এই স্বল্প পরিসর নদীতে ওটিকে বৃহৎই দেখাচ্ছিল। যাত্রী এবং নানাবিধ সামগ্রীতে পূর্ণ হয়ে রয়েছে বলে অনুমান হলো, কারণ যাত্রীদের অনেকেই আচ্ছাদনীর বাইরে বসে আছে। নৌযানটির বহির্দেহে নানান কারুকার্য, ওই প্রকার কারুকার্য সে আত্রেই তীরে কখনো দেখেনি। প্রৌঢ় পথিক তখনও নৌকায় আরোহণ করেননি। তার মধ্যে কেমন ইতস্তত একটি ভাব। কি ভাবছিলেন তিনিই জানেন। শেষে কাছে এসে জানতে চাইলেন, আপনি সুস্থ বোধ করছেন তো? ভেবে দেখুন আমাদের সঙ্গে যাবেন কিনা। আপনি একাকী, তাই এমন অপরিচিত স্থান। শ্যামাঙ্গ লক্ষ্য করল ওই সময় প্রৌঢ়ের চক্ষু দুটিতে বড় মায়া, প্রিয়জনের জন্য আন্তরিক উদ্বেগ ফুটে আছে তার মুখভাবে। সে বলল, অহেতুক উদ্বিগ্ন হচ্ছেন আপনি, আমি এখন সম্পূর্ণ সুস্থ। ওই কথার পরও প্রৌঢ় আশ্বস্ত হলেন কিনা বোঝা গেল না। খুব ধীর পদক্ষেপে অনিশ্চিত ভঙ্গিতে তিনি নদীর দিকে অগ্রসর হলেন। প্রৌঢ়ের গমন পথের দিকে দৃষ্টি রেখে শ্যামাঙ্গ ক্ষুদ্র একটি নিঃশ্বাস ফেলল। ওই মুহূর্তে নিঃসঙ্গ লাগলো নিজেকে। সে উঠে বসল। এইভাবে শয়ানো অবস্থায় সে কতক্ষণ থাকবে? তার এবার ওঠা উচিত। একাকিত্বই তার ভবিতব্য। কখনো তো সে সঙ্গলাভ করতে পারেনি। গুরুদেব তাকে ত্যাগ করেছেন, সতীর্থ বন্ধুরা তার সঙ্গী হয়নি কখনো। আর এ তো মাত্রই দণ্ড দুয়েকের সান্নিধ্য। তবে ভারী সজ্জনে দেশের লোক।
বিশেষত প্রৌঢ়টি একেবারেই আপনজনের মতো আচরণ করছিলেন। তার মনে হলো প্রৌঢ়ের কথা শুনলেই হয়তোবা তার জন্য ছিল ভালো। দ্বিতীয় দীর্ঘ নিঃশ্বাসটি নির্গত হওয়া মাত্রই সে নিজেকে ধরে ফেলল। বুঝল তার মনের মধ্যে আশ্রয় লাভের একটি বাসনা আবার জেগে উঠতে চাইছে। আসলেই কি তার লতার স্বভাব? সহকার শাখা দেখলেই অবলম্বনের জন্য লোলুপ হয়ে ওঠে। ধিক তোকে, ধিক দুর্বল চিত্ত কাপুরুষ। তোর শিক্ষা হয় না এত কিছু কাণ্ডের পরও? ওই একাকী নদীর বটতলে বসে বসে সে নিজেকে ধিক্কার দিতে আরম্ভ করলো। কিন্তু তখনও বিস্ময়কর ঘটনাটি ঘটেনি। সে পশ্চাতের দৃশ্যাবলিতে মনোনিবেশ করেছে তখন। না, নৌকাটির দিকে সে আর দৃষ্টিপাত করবে না। সে দেখছিল দুটি বালককে। দূরের বৃক্ষতলে দণ্ডগুলি খেলায় তারা মত্ত। ভাবছিল বালক দুটিকে ডাকলে কেমন হয়। ওই সময় দৃষ্টি ফিরিয়ে আনতে সে দেখল প্রৌঢ় ব্যক্তিটি আবার উঠে আসছেন। এ আবার কি কাণ্ড! লোকটির মস্তিষ্কে কি দোষ আছে? নৌকা ওদিকে প্রস্তুত আর উনি চলে আসছেন। তার মনে কৌতূহল জাগ্রত হয়। পৃষ্ঠা 6। পশ্চাতে একজন যুবক চিৎকার করে ডাকছে, তবু প্রৌঢ়ের ভূক্ষেপ নেই। তার মনে হলো লোকটি বোধহয় তাকে নিয়ে যাবার জন্য আসছেন। সে মনে মনে কঠিন হলো, না, আর সে পরনির্ভর হতে যাবে না। প্রৌঢ়টি নিকটে এলে সে হাসল। কি সংবাদ, আবার যে ফিরলেন? হ্যাঁ, ফিরলাম। তোমার ব্যাপারে নিশ্চিত বোধ করতে পারছি না। এবার শ্যামাঙ্গ উঠে দাঁড়ালো, বলল, দেখুন আপনার বিশ্বাস হয় কিনা, আমি প্রকৃতিই এখন একজন সুস্থ ব্যক্তি। শ্যামাঙ্গকে দেখতে লাগলেন প্রৌঢ়টি। তার দৃষ্টি যেন সরতে চায় না। হঠাৎ জানতে চাইলেন, বৎস, কিছু মনে করো না, তুমি সম্বোধন করছি বলে। সত্যিই কি তুমি আত্রেয়ী তীরের লোক? এ আবার কি রহস্য? শ্যামাঙ্গ হতচকিত হয়, বলে, এ আপনি কি বলছেন? আপনাকে মিথ্যা পরিচয় দিয়ে আমার কি লাভ? প্রৌঢ় অপ্রস্তুত হলেন, বললেন, আমার কেমন মনে হচ্ছে তোমাকে একাকী রেখে যাওয়া আমার উচিত নয়। তুমি আমাদের সঙ্গে চলো। দুদিন আমরা তঙ্গন তীরের মেলায় অবস্থান করব, তারপরে আবার ফিরে আসব। তোমার মন্দ লাগবে না। এ অঞ্চলের মেলায় নানা উপভোগ্য আনন্দদায়ক ক্রিয়াকাণ্ডের সমাবেশ হয়। শ্যামাঙ্গ হাসল। না মহাশয়, সত্য গৃহে ফেরা আমার বিশেষ প্রয়োজন। প্রৌঢ় অধোমুখে রইলেন কিছুক্ষণ, তারপর আবার শ্যামাঙ্গের মুখোমুখি হলেন। বললেন, তুমি বিরক্ত হও না বৎস, একটি কথা জিজ্ঞাসা করি। অর্থ সামগ্রী কিছু আছে তো তোমার? না হলে কিন্তু পথিমধ্যে বিপদ হতে পারে। শ্যামাঙ্গের এতক্ষণে যেন সম্বিত হয়। সত্যিই তো, ও চিন্তা তো তার মস্তিষ্কে আসেনি। সে কটিদেশে দুহাত স্পর্শ করে আশ্বস্ত হয়, না, কটিবন্ধনের স্থলিটি অক্ষতই আছে। বলল, আমার সঙ্গে কিছু পাথেয় অবশ্যই আছে, কিন্তু আমি কৃতজ্ঞতার ভাষা খুঁজে পাচ্ছি না। আপনি আমার প্রতি এত স্নেহশীল হয়ে উঠেছেন যে। প্রৌঢ় শ্যামাঙ্গে কৃতজ্ঞতা ভাষণ সম্পূর্ণ শুনলেন না। বলে উঠলেন, বৎস, তোমাকে কি বলবো বলো। আমি একজন হতভাগ্য পিতা। আমার একটি বন্ধু পুত্র ছিল, নিজের পুত্র নেই। ওকেই আমি পুত্রবৎ স্নেহ করতাম। আমার কন্যাটি ওকে বড় ভালোবাসত, কিন্তু গত বছর এমনই সময় দস্যু হস্তে সে আর বলতে পারলেন না। বাকরুদ্ধ অবস্থায় থাকলেন কিছুক্ষণ। ক্ষণেক পরে আবার বললেন, আমার কন্যা বিশ্বাস করে না যে সে নেই। সে অপেক্ষা করে আছে চন্দ্রদাস ফিরে আসবে এবং তার বিবাহ হবে। প্রসঙ্গটি করুন। প্রৌঢ় পথিকের আবেগবিহ্বল ভাব, তার মুখে তুমি সম্বোধন এবং সর্বোপরি শ্যামাঙ্গের জন্য তার উদ্বেগ বিচলিত করে দিল শ্যামাঙ্গকে। সে কি বলবে ভেবে উঠতে পারছিল না। বিমূঢ় দৃষ্টিতে সে প্রৌঢ়ের মুখের দিকে চেয়ে রইল। পৃষ্ঠা 7। এই প্রৌঢ়কে কি বলবে সে? তাকে অবলম্বন করে তার ব্যাকুল চিত্ত হয়তো উদ্বেল হয়ে উঠেছে। নিজের কন্যার বেদনাভার বহন করতে করতে তার হৃদয় ক্লান্ত। এখন যদি তার আশা হয়ে থাকে যে বান্ধবহীন, স্বজনহীন, একাকী পথিক তার বেদনার ভার কিছুটা লাঘব করতে পারবে, তাহলে কি সেটা তার অপরাধ? ওই সময় সমস্বরে চিৎকার আরম্ভ হয় নৌকা থেকে। তাতে শ্যামাঙ্গ সচকিত হয়। বলে, আপনার সঙ্গীরা ওদিকে বড় ব্যস্ত হয়ে উঠেছেন। হ্যাঁ, যাই আমি। প্রৌঢ় পশ্চাতে দেখে নিলেন বারেক, তারপর বললেন, বৎস, এটি তুমি রাখো, পথে তোমার প্রয়োজন হতে পারে। প্রৌঢ় পথিক চলে গেলেন। জয় গঙ্গা মাতা বলে নৌকাটি ভাসল স্রোতের অনুকূলে। প্রৌঢ় প্রদত্ত বস্ত্রখণ্ডে কুণ্ডলীকৃত বস্তুটি হাতে নিয়ে শ্যামাঙ্গ বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। নৌকাটি দৃশ্যের বাইরে চলে গেলে তার সম্বিত ফিরল।
তখন সে কুণ্ডলীকৃত বস্ত্রখণ্ড খুলে দেখল। অবাক হওয়ার মতোই ব্যাপার, মাত্রই দণ্ড 2-3 পরিচয়, কিন্তু তবু এই স্বল্প সময়ের মধ্যে তার শুশ্রূষা করেছেন, সাধ্যমতো চেষ্টা করেছেন সুস্থ করে তুলতে। তদুপরি আবার এই দান দেখল, বস্ত্রখানি উত্তরীয় এবং তারই এক কোণে গ্রন্থিবদ্ধ কয়েকটি মুদ্রা। তার মনে হলো এই দান স্নেহধন্য। সে পরম শ্রদ্ধাভরে দান গ্রহণ করল। কি বিচিত্র এই সংসার! কোথায় সে বিতাড়িত হচ্ছে, আবার কোথাও তাকে স্নেহডোরে বাঁধবার জন্য ব্যাকুল বাহু প্রসারিত হয়ে আছে। তার ইচ্ছা হলো প্রৌঢ় প্রতীকের গ্রামে গিয়ে কন্যাটিকে দেখে আসে একবার। আহা, কি আকুল প্রতীক্ষায় দণ্ডপল অনুপল কাটছে বালিকাটি। বালিকা না তরুণী সে কিছুই জানে না। এ কিসের প্রতীক্ষা করছে তরুণীটি, জীবনের না মরণের? সবরীর প্রতীক্ষার কাহিনীটি তার মনে পড়ে। একটি মৃৎফলকে চিত্রটি সে উৎকীর্ণ করেছিল, কিন্তু হায়, গুরু বসুদেব বুঝতে চাইলেন না। সে ধীর পরে নদীর তীর ধরে অগ্রসর হলো। যে বালক দুটি দণ্ডগুলি নিয়ে খেলছিল তারা শ্যামাঙ্গকে দেখেও যেন দেখল না। শ্যামাঙ্গ যখন জানতে চাইল, বাপু হে, তোমাদের নিবাস কোন গ্রামে, তখন সীমাহীন বিরক্তি নিয়ে তারা শ্যামাঙ্গের আপাদমস্তক দেখে নিল। অতঃপর একটি বাক্য ব্যয় না করে হাত তুলে এমন একটি দিক নির্দেশ করল যেটি পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঊর্ধ্ব, অধো সব দিকই হতে পারে। পথক্রমণ করতে করতে সে অনুভব করল শরীরে এখনো তার অবসাদ, সর্বাঙ্গে ব্যথা অনুভব হচ্ছে। সূর্য এখন মুখোমুখি, দেখে মনে হচ্ছে পশ্চিম আকাশে একখানি উত্তপ্ত তাম্রস্থলী কেউ যেন সংলগ্ন করে রেখেছে। তার কেবলই মনে হতে লাগলো নীলাম্বর তাকে ভুল পথে সন্ধান দিয়েছে। সে বলেছিল পুনর্ভবা তীরে নবগ্রাম হাটে গিয়ে উপনীত হলে তখন আর সমস্যা থাকবে না তোমার। কিন্তু কোথায় সেই নবগ্রাম হাট? সে জানে নবগ্রাম হাট আত্রেয়ী তীরের অনেক গোশকট আসে। আত্রেয়ী তীরে একবার পৌঁছতে পারলে তখন গৃহগমন তো একদণ্ডের ব্যাপার। পৃষ্ঠাহাট। সে নদী তীর ধরে অনেকখানি পথ অতিক্রম করে, কিন্তু না, কোনো কোলাহল তার কানে আসছে না। পথে লোকই নেই, কোলাহল করবে কে? কিছুক্ষণ অতিক্রান্ত হলে পথিমধ্যে সে একটি তরুণীর সাক্ষাৎ পায়। তরুণীটি একটি গাভীকে তাড়না করে নিয়ে যাচ্ছিল। তাকে দেখে শ্যামাঙ্গ দাঁড়ালো, ইতস্তত হচ্ছিল, কিন্তু জিজ্ঞাসা না করেও পারল না। সে খুবই বিনয়ের সঙ্গে দুহাত জোড় করে যথাবিধ সম্মান প্রদর্শন করে বলল, ভদ্রে, আমার নমস্কার গ্রহণ করুন। আপনি বলতে পারেন এই গ্রামের নামটি কি? তরুণীটি অপাঙ্গে তীক্ষ্ণ দৃষ্টি হানল চকিতে, তারপর বলল, মরণ। নাটগীতের আর স্থান পাওনি? দেখুন, আমি দূরের লোক, এ অঞ্চলের পথঘাট কিছুই চিনি না। পথের রমণীকে তো ঠিক চিনতে পারেন দেখছি। ওই তীক্ষ্ণ মন্তব্যে শ্যামাঙ্গ বুঝতে পারি এ অঞ্চলের রমণীরা ক্ষুরোধার জিহ্বার অধিকারিণী। প্রয়োজন নেই বাপু তোমাদের সঙ্গে কথার, তোমাদের খুঁড়ে দণ্ডবত 100 বার। মনে মনে এই বলে সে পুনরায় সম্মুখের দিকে অগ্রসর হলো। আরো কিছুক্ষণ হাঁটবার পর অতিশয় ক্লান্তি বোধ হয়। অবশেষে শ্যামাঙ্গ একটি বটবৃক্ষের নিচে মৃত্তিকাবেদিতে প্রথমে উপবিষ্ট, পরে অর্ধশয়ন হলো। তার সন্দেহ হতে লাগলো নবগ্রাম হাট নিশ্চয়ই দূরে। নীলাম্বর শুকরপুত্রটা তাকে এভাবে বিপদে ফেলবে কল্পনাও করা যায়নি। বিল্লগ্রাম থেকে প্রত্যুষে সে বেরিয়ে এসেছিল, কেননা গুরু বসুদেব যা করেছেন তারপর সেখানে থাকবার কি বিলম্বের কোনোই অবকাশ ছিল না। বিল্লগ্রাম থেকে নিষ্ক্রান্ত হওয়ার সময় নীলাম্বর বলে দিয়েছিল, বন্ধু, তুমি পথ ধরে গেলে 2-3 দিন সময় লাগবে, আবার পরিশ্রমও হবে। বরং তুমি প্রান্তরে নেমে যেও। পশ্চিমে পুনর্ভবা তীর, মাত্র ক্রোশ 3 পথ। সেখানে নবগ্রাম হাটে তুমি আত্রেয়ী তীরের শকট পাবে। সেই কথা শুনে এই অবস্থা তার প্রাণ চলে যাওয়া বিচিত্র কিছু ছিল না। সে তো রৌদ্র ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়ে ভুলুণ্ঠিত হয়ে পড়েছিল। যদি পথিকের দলটি না দেখতে পেত তাকে, তাহলে ওইভাবে জ্ঞানহারা অবস্থাতেই তার প্রাণবায়ু নির্গত হয়ে যেত। পরিশেষে তার শরীর ভক্ষ হতো শকুন এবং শৃগালের।
নদী এখানে বঙ্কিম তীরে কিছু লোক দেখা যাচ্ছে। শ্যামাঙ্গ তীর ত্যাগ করে পথে উঠল। অদূরে একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ এবং তলে মৃত্তিকা বেদি না বলে মণ্ডপ বলাই সঙ্গত বিস্তৃত চত্বরের মতো একেবারে। শ্যামাঙ্গ সেখানে গিয়ে উপবেশন করলো। তৃষ্ণাবোধ হচ্ছিল, বাড়ির ইচ্ছা হলো নদীর জল পান করে আসে, কিন্তু এমন আলস্য তাকে পেয়ে বসলো ওই মুহূর্তে যে সে উঠল না, বরং আরো অলস ভঙ্গিতে অর্ধশয়ন হলো। পৃষ্ঠা ৯। চৈত্রের অপরাহ্ন বড় ধীর, সূর্য পশ্চিম আকাশে সংলগ্ন, এমন স্থির যে মনে হয় না কখনো নিচে নামবে। স্থানটি নির্জন নয়, অদূরে কয়েকজন গ্রামবাসী কিছু দেখবার জন্য সমবেত হয়েছে বলে মনে হচ্ছে, এবং ওই স্থান থেকেই এক এক সময় সোল্লাস চিৎকার ধ্বনি উঠে আসছে। কৌতূহলী হয়ে সে উঠে বসলো। লক্ষ্য করে দেখল স্থানটি নিচু এবং জলাশয়, সম্ভবত পুনর্ভবারই একটি মৃত শাখা। ওইখানেই মৎস্য শিকার হচ্ছে। পুনর্ভবার মূল স্রোত এখানে বঙ্কিম, নদী খাত যেটি সরল সেইটিই মৃত। এমন ঘটনা সাধারণত দেখা যায় না, তবে নদীর মতিগতিত রমণীরই মতো, সুতরাং সেটি বোঝাও মানুষের সাধ্য নয়। নদী তীরের ভূমি ঢেউয়ের মতো, কোথাও উন্নত কোথাও অবনত। বেলাভূমিতে স্থানে স্থানে বদরীকুঞ্জ, এখন বিগত ফল এবং নিষ্পত্র। ইতস্তত মনসাকণ্টক ও দীর্ঘ তৃণের ক্ষুদ্র ক্ষুদ্র ঝোপ। শঙ্খচিল উঠছিল দূরে, টিট্রিহি রবে। টিট্রি পাখির ডাক শোনা যাচ্ছিল। শ্যামাঙ্গের মনে হলো চরাচর বড় শান্ত। চৈত্রের নদীর স্রোত যেমন, তেমনি এই অঞ্চলের জীবনধারাও। অবশ্য ওদিকে নদীবক্ষে কোলাহল হচ্ছিল, কিন্তু সেই কোলাহল চরাচর ব্যাপী নিঃশব্দতাকে যেন আরো অধিক প্রকট করে তুলছিল। সে লক্ষ্য করল, যারা স্রোতহীন মৃত নদীর জলকে কর্দমাক্ত করে তুলেছে তারা ধীবর নয়, নিতান্তই সাধারণ গ্রামবাসী। তাদের মধ্যে বৃদ্ধ আছে, যুবক আছে, এমনকি বালক বালিকারাও রয়েছে। ওদের সোল্লাস চিৎকারই থেকে থেকে কানে আসছিল, এবং ওই চিৎকারই বুঝিয়ে দিচ্ছিল যে এই সমবেত মৎস্য শিকার জীবিকার প্রয়োজনে নয়, নিতান্তই আনন্দের কারণে। সে মুগ্ধ হয়ে দেখতে লাগলো। জাল পাশ থেকে মৎস্যের উল্লম্ফ পলায়ন, তরুণ ও বালক বালিকাদের সোল্লাস চিৎকার, নিষিক্ত কৃষ্ণদেহে রৌদ্রের প্রতিফলন, সব একত্রে একটি অসাধারণ দৃশ্য বলে তার মনে হলো। কৌতুক এবং উল্লাস, শক্তি এবং আনন্দ, জল এবং মানব সন্তান এমন একত্রে আর কখনো তার দৃষ্টিগোচর হয়নি। সে মুগ্ধ নয়নে দেখছিল এবং তার মনে নানান চিত্র মুদ্রিত হয়ে যাচ্ছিল। তার মনে হচ্ছিল যেন একটি দীর্ঘ চিত্রমালা তার চোখের সম্মুখে গ্রথিত হচ্ছে। ওই সময়ই আবার গুরু বসুদেবের কথা স্মরণপথে উদিত হচ্ছিল। বসুদেব তাকে স্বাধীনভাবে কাজ করতে দেননি, বারবার নিষেধ করেছেন। ঘুরে ফিরে এসে দেখেছেন তার কাজ, স্মরণ করিয়ে দিয়েছেন, দেখো কোনোভাবেই যেন তোমার ফলকে ব্রাত্য প্রসঙ্গ না থাকে, শাস্ত্রানুশাসন বিচ্যুত হইও না। সে একদিন প্রশ্ন করেছিল, কেন গুরুদেব, ব্রাত্য মুখচ্ছবিতে অপরাধ কি? অপরাধ? গুরু বসুদেবের দৃষ্টি তীক্ষ্ণ হয়ে উঠেছিল। বলেছিলেন, অপরাধের কথা তো বলিনি, বলেছি প্রয়োজনের কথা। মন্দির গাত্রে যে মৃত্তিকাপট থাকবে তাতে পবিত্র ভাবটি থাকা চাই। পৃষ্ঠা 10। ম্লেচ্ছ ব্রাত্যের মন্দিরে প্রবেশের অধিকার না থাকলে তাদের প্রসঙ্গ কেমন করে মন্দির গাত্রে মৃত্তিকাপটে উৎকীর্ণ হতে পারে বলো? শ্যামাঙ্গ বুঝতে পারেনি তখনও। জানতে চেয়েছিল, গুরুদেব বুঝতে পারছি না, ব্রাত্যজন অপবিত্র হতে পারে, কিন্তু মৃৎপট কি শিলাপট? এসব তো আর মানুষ নয়, নিতান্তই মৃত্তিকা অথবা শিলা। এসবের আবার পবিত্র অপবিত্র কি? বসুদেব ঈষৎ বিরক্ত হয়েছিলেন, বলেছিলেন, মূর্খের মতো কথা বলো না শ্যামাঙ্গ। মৃত্তিকা ও শিলা তো পৃথিবী পৃষ্ঠে সর্বত্র, কিন্তু দেবতার পীঠস্থান কি সর্বত্র? সকল মৃত্তিকাই কি দেবতা হয় বলো? সকল শিলাই কি দেবতা? সে বিভ্রান্ত বোধ করছিল। সে জানত গুরু বসুদেব প্রতিমা নির্মাণ শাস্ত্রে সুপণ্ডিত, কিন্তু ধর্মশাস্ত্রে যে তার প্রবল অধিকার এই তত্ত্ব তার জানা ছিল না। তার বুদ্ধি বিভ্রান্ত হচ্ছিল, কিন্তু হৃদয় বিভ্রান্ত হয়নি। সেখান থেকে প্রশ্নের পর প্রশ্ন উঠে আসছিল। সে নীরব থাকতে পারেনি। বলেছিল, গুরুদেব, তাহলে দেবতা কি? ভগবান কি? জগৎ কি দেবসম্ভূত নয়?
এই প্রশ্নে বসুদেব চমকে উঠেছিলেন, সম্ভবত নিদারুণ বিব্রত বোধও করেছিলেন। শেষে বলেছিলেন, জটিল তর্ক করো না শ্যামাঙ্গ, দেবতার পীঠস্থান ধর্মসিদ্ধ। তুমি শুধু এইটুকু মনে রাখবে যে ধর্মই সত্য, পরম ব্রহ্মই সত্য। ব্রহ্মজ্ঞান যার আছে সেই ব্রাহ্মণের নির্দেশই পালনীয়, আর অন্য কিছু সত্য নয়, পালনীয় নয়। শ্যামাঙ্গের বুঝতে অসুবিধা হয়নি যে বসুদেব যা বলেছেন তা তাঁর আদেশ, কিন্তু তবু সে নিজের কথাটি না বলে পারেনি। খুব ধীর কণ্ঠে বিনীতভাবে সে জানিয়েছিল, প্রভু, আমি ইতোমধ্যে মৃৎফলকে কিছু মানবী মূর্তি উৎকীর্ণ করেছি। মানবী মূর্তি? বসুদেবের ভ্রু কুঞ্চিত হয়ে উঠেছিল মুহূর্তে। বলেছিলেন, দেবপীঠে মানবী মূর্তি কেন থাকবে? এখনই বিনষ্ট করো। কোন পটে, কোন ফলকে তোমার সেই মানবী মূর্তি দেখি? শ্যামাঙ্গকে তখন তার রৌদ্র শুষ্ক ফলকগুলি একে একে দেখাতে হয়েছে। রামায়ণ কাহিনীর চিত্রমালা পরিস্ফুটনের দায়িত্ব ছিল তার। জানকীর বর্মাল্যদান, রামের বনগমন, হনুমানের গন্ধমাদন বহন ইত্যাদি নানান প্রসঙ্গ সে মৃৎফলকগুলিতে উৎকীর্ণ করেছিল, এবং ওইসব ফলকের সঙ্গে সঙ্গে আরও কটি মানবী মূর্তির ফলকও ছিল। প্রেমিকের কণ্ঠলগ্না ব্যাদ তরুণীর প্রণয় দৃশ্য ছিল একটি ছিল সবর যুবতীর প্রতীক্ষার দৃশ্য, আর ছিল মাতৃময়ী ধীবর রমণীর সন্তানকে স্তন্যদানের দৃশ্য। বসুদেব দেখে ক্রুদ্ধ হয়ে ওঠেন, বলেন, এ কি করেছো তুমি? এসব কেন করেছো? দেব মন্দিরের সঙ্গে এসবের প্রসঙ্গ কোথায়? শ্যামাঙ্গ সবিনয় বোঝাতে চেয়েছে, প্রভু, শ্রীরামচন্দ্র বনবাসে ছিলেন, সেই প্রসঙ্গেই আমার সবর যুবতীর কথা মনে হয়েছে। আর ধীবর মাতা গোদাবরী তীরের বনবাসের দৃশ্যে অরণ্যচারী ব্যাদ যুবক যুবতীর প্রণয়কে একেবারেই অপ্রাসঙ্গিক হবে? পৃষ্ঠা 11। না, বসুদেব কঠিন কণ্ঠে বলে উঠলেন, এ হয় না। প্রাসঙ্গিকতার ব্যাপারটি তুমি ছলনাক্রমে আনছ। এ কেমন মুখাবয়ব, এ কেমন মুখভাব বলো? এ মানবিক লালিত্যে কি প্রয়োজন? কেন তোমার ফলকচিত্রে কেবল নমনীয় পেলব রেখা? কেন এই বৃত্তাকার ভঙ্গি? ঋজুতা কোথায়? দৃঢ়তা, কাঠিন্য কোথায়? ওষ্ঠ কেন এমন বিরল হবে? এ হয়নি, সব ভুল হয়েছে তোমার। শ্রীরামচন্দ্রের কি এই মুখাবয়ব হয় কখনো? জানকী আর যক্ষিণী মূর্তিতে যে কোনো পার্থক্য নেই। এসবে কাজ হবে না, বিনষ্ট করো এসব। ওই কঠিন রুক্ষ নির্দেশ যেন এখনো বক্ষের নিচে এসে আঘাত করে। শ্যামাঙ্গ স্মরণ করে শিহরিত হলো। ওই সময় কাতর আর্তনাদ করে উঠেছিল শ্যামাঙ্গ। আকুল প্রার্থনার মতো করে বলেছিল, গুরুদেব, এসব মূর্তিতে যে আমার আবেগ স্পন্দিত হয়েছে, রক্তধারার ছন্দ যে এদের রেখায় বিধৃত হয়ে রয়েছে, দেখুন আপনি এই ব্যাধ তরুণ তরুণীর মুখভাবে সঙ্গীত মর্মরিত হচ্ছে কিনা। বসুদেব প্রায় ক্ষিপ্ত হয়ে উঠেছিল। কেন যে হঠাৎ এমন আচরণ করলেন শ্যামাঙ্গ এখনো কারণ ব্যাখ্যা করতে পারবে না। বসুদেব বলে উঠেছিলেন, মূর্খ তুমি শ্যামাঙ্গ, একেবারেই মহামূর্খ। তোমার স্মরণে থাকা উচিত যে এসব নির্মিত হচ্ছে তোমার পিতৃধনে নয়। এসব নির্মাণের বিপুল ব্যয়ভার বহন করছেন কায়স্থ কুলতিলক মহাসামন্ত সুধীমিত্র। সুতরাং তাঁর আদেশ নির্দেশই তোমাকে মান্য করতে হবে। তুমি আদেশের দাস মাত্র। তাঁর আদেশ পালনের জন্যই তোমাকে অর্থ দেয়া হচ্ছে, প্রতিমা নির্মাণ শাস্ত্র ব্যাখ্যার জন্য নয়। ওই সময় সুধীমিত্রের আশ্রিত উদ্ধব দত্ত এসে দাঁড়িয়েছিল কাছে। কাজ ছেড়ে উঠে এসেছিল সতীর্থ নীলাম্বর। নীলাম্বরই তাকে সরিয়ে আনে বসুদেবের সম্মুখ থেকে। সরিয়ে এনে বলে, কাজটা তুমি ভালো করনি বন্ধু। শ্যামাঙ্গ তখনও ক্ষুব্ধ, জানায়, কিন্তু আমার অপরাধ কোথায়? গুরুদেব, সেটা তো আমাকে বলছেন না, কেবলই ধর্মের কথা, শাস্ত্রের কথা বলছেন। শ্যামাঙ্গ ওই বিতর্কের কথা জীবনে ভুলবে না। তার স্বাদ এবং আশা সেই জলাঞ্জলি দিয়ে এসেছে সুধীমিত্রের ওই মন্দিরেই, না আর সে শিল্প রচনায় যাবে না। ওই গুরুদেবী তাকে সংবাদ পাঠিয়ে নিয়ে গিয়েছিল সুধীমিত্রের বিল্লগ্রামে। বলেছিলেন, মৃৎফলকের কাজ আর কেউ করে না। মহাসামন্ত সুধীমিত্র সম্মত হয়েছেন, তার নির্মিত মন্দিরে মৃৎফলকও থাকবে। তুমি এই সুযোগ হারিও না। সুযোগ পেয়ে সে ধন্য মনে করেছিল নিজেকে। আশা ছিল তার সমস্ত শিক্ষা ও সাধনার ফলকে নিঃশেষে ঢেলে দেবে ওই মন্দির গাত্রে মৃৎফলকগুলিতে। দেবপীঠে প্রস্তর প্রতিমার পাশাপাশি শোভা পাবে মৃৎফলকগুলিও। যুগান্তরের মানুষ জানবে আত্রেয়ী তীরবাসী শ্যামাঙ্গ নামক এক মৃৎশিল্পীর হাতের কাজ ওই
সুষমাময়ী শবরকন্যা, ওই প্রণয়দীপ্ত ব্যাধমিথুন, ওই মমতাময়ী ধীবর জননী, আর রামায়ণ কাহিনীর চিত্রময় ফলকমালা। জনকনন্দিনী যেন বা গৃহেরই বনিতা, লক্ষণ যেন নিজেরই অনুজ, শ্রীরামচন্দ্র একান্তই আপন সুরীপ। পৃষ্ঠা 12। সে দিনের পর দিন পরিশ্রম করে যাচ্ছিল। বসুদেব প্রথমে বাধা দেননি। শিষ্যের ওপর তাঁর অগাধ বিশ্বাস ছিল সম্ভবত, কিন্তু তারপর যেন কি হলো। শ্যামাঙ্গের কাজ মনোযোগ দিয়ে দেখতে আরম্ভ করলেন। প্রথম তিনি কিছুই বলেননি, তবে এও মনে হচ্ছিল শ্যামাঙ্গকে বোধহয় আর তিনি বিশ্বাস করতে পারছেন না। কেউ তার কানে কোনো কথা তুলেছিল কিনা বলা কঠিন, তবে শ্যামাঙ্গের কাজ দেখবার সময় তার ভ্রুর কুঞ্চন রেখা সর্বদাই জাগরুক থেকেছে। অবশেষে এই ব্রাত্য প্রসঙ্গ নিয়ে ঘটনা। শ্যামাঙ্গের এখন মনে হয় যে ঘটনাকে আকস্মিক বলে মনে হচ্ছিল, প্রকৃতপক্ষে তা প্রায় অনিবার্যই ছিল। প্রশ্নটা তো এসে যাচ্ছিল দৃষ্টিভঙ্গির। মূর্তি নির্মাণ কেন, শিল্প কেন? এইসব প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছিল গুরুদেবকে এবং তার নিজেকেও। আর প্রশ্নগুলি এমনই যে এড়িয়ে যাওয়া যায় না। এ ব্যাপারে নীলাম্বরের সঙ্গে তার কথা হয়েছে। নীলাম্বর প্রস্তর শিল্পী, প্রচলিত প্রতিমা লক্ষণ শাস্ত্র তার ভালোভাবে অধিগত। ছেদনি দিয়ে কঠিন প্রস্তরে সে অতি সূক্ষ্ম কাজটিও সম্পন্ন করতে পারে। বেশ কয়েকটি বিষ্ণু মূর্তি সে ইতিমধ্যে নির্মাণ করেছে। সে শ্যামাঙ্গের কথা একেবারেই বুঝতে পারে না, বলে, অহতুক তুমি গোলযোগ সৃষ্টি করেছ। ভালোভাবে চিন্তা করে দেখো, শিল্প কি? অলঙ্করণ বই তো নয়। যার যা রুচি সেই প্রকারই তো অলঙ্করণ হবে। সেক্ষেত্রে তোমার নাসিকা অনুপ্রবেশ করবে কেন বলো? গুরুদেব তো ঠিকই বলেছেন, সুধীমিত্র তার মনোমত বস্তুটি গ্রহণ করবেন। মনোমত না হলে সেটা তিনি কেন গ্রহণ করবেন? গুরুদেবকে নিয়োগ করেছেন, এই প্রকাণ্ড কর্মশালা নির্মিত হয়েছে। কত দূর দেশ থেকে বহু অর্থ ব্যয় করে উপাদান সামগ্রী নিয়ে আসা হচ্ছে। প্রতিদিনই প্রায় বিপুল অর্থ ব্যয়। এসবের উদ্দেশ্য তো একটি, নির্মিত বস্তুটি যেন তার মনোমত হয়। তার মনোতুষ্টি করা ছাড়া গুরুদেবের এক্ষেত্রে আর কি করণীয় থাকতে পারে বলো? শ্যামাঙ্গ বিরক্তি বোধ করেছে নীলাম্বরের কথায়। বলেছে, মিত্র নীলাম্বর, তুমি আমার কথা বুঝবে না। যদি বুঝতে তাহলে মৃত্তিকা নিয়েই কাজ করতে। নীলাম্বর ওই কথার পর শ্যামাঙ্গকে পরিত্যাগ করেছে। ওই কটি দিন ছিল অশেষ যন্ত্রণার। একটি কথাই বারবার তার মনে আলোড়িত হচ্ছিল। গুরু বসুদেব কেমন করে বললেন যে তিনি আদেশের দাস? তুমি বলতে কি তিনি তার মতো সকল শিল্পীকে বুঝিয়েছেন? শিল্পী কি কৃতদাস? রাজানুগ্রহ ব্যতিরেকে কি শিল্পীর অস্তিত্ব নেই? ধীমান বিটপাল কি রাজাদেশের দাস ছিলেন? প্রথা এবং অনুশাসন ছিন্ন করেন যে শিল্পী, তিনি কি কৃতদাস হতে পারেন? বসুদেবই তো জানিয়েছেন যে একদা বরেন্দ্রভূমির মৃৎশিল্পীরা মৃৎফলকে উৎকীর্ণ করেছেন জনজীবনের দৃশ্যমালা। যোগী, ভিক্ষু, মৃগয়া প্রত্যাগতা, ব্যাদরমণী, শৃঙ্গারমগ্ন মানব মানবী, ঢাল তরবারি হস্তে বীর ধটিকা পরিহিতা বীরাঙ্গনা, এসব দৃশ্যে উৎকীর্ণ মৃৎফলক সোমপুরী মহাবিহারে প্রাচীর গাত্রে এখনো শোভা পাচ্ছে। পৃষ্ঠা 13। ওইসব কাজ যে গৌরবের বস্তু, একথা গুরু বসুদেবই জানিয়েছেন। তাহলে তিনি এখন এমন কথা কেন বলছেন? সে জানে বসুদেব যৌবনকালে দরিদ্র জীবনযাপন করতেন। রাজানুগ্রহ লাভের চেষ্টা কখনোই করেননি। কখনো তার কেটেছে আত্রেই তীরে, গ্রাম জনপদগুলিতে, কখনো গিয়েছেন রামাবতী, পুণ্ড্রনগরে, কখনো সোমপুরে। প্রতিমা লক্ষণ শাস্ত্র তার নখদর্পণে। মৌর্য গুপ্ত যুগে প্রতিমা নির্মাণ করা কেমন করে গৌড়ীয় রীতির সঙ্গে বিস্তৃত হয়ে একাকার হয়ে গেছে, সমস্ত কিছু জানেন তিনি। কি নিষ্ঠা তার, কি সাধনা! চিন্তা করলে বিস্ময় লাগে। অথচ সেই বসুদেবী এখন কি হয়েছেন? তার আচরণ হয়ে উঠেছে দুর্বোধ্য। মহাসামন্ত সুধীমিত্রের আদেশ কি এতই দুর্লঙ্ঘ? তার মনে প্রশ্ন জাগে। মনে অপরিসীম বেদনার ভার, কাজে মন বসে না। এমনকি সমাপ্তপ্রায় কাজগুলি সম্পন্ন করতেও সে উৎসাহ পাচ্ছিল না। রৌদ্র শুষ্ক ফলকসমূহে যে অগ্নিদগ্ধ করবে, সেই উদ্যমটুকু তার ওই সময় ছিল না।
ওই সময় একদিন বসুদেব স্বয়ং এলেন এবং কিছু ফলক বেছে বেছে একদিকে পৃথক করে রেখে অবশিষ্টগুলির দিকে অঙ্গুলি নির্দেশ করে বললেন, শ্যামাঙ্গ, এসব অপ্রয়োজনীয়, এসব ভেঙে ফেলে নতুন করে প্রস্তুত করো। একেবারেই অবিশ্বাস্য, বাসুদেবের মুখের দিকে দৃষ্টিপাত করা যায় না। তবু শ্যামাঙ্গ জানিয়েছিল গুরুদেব মার্জনা করবেন। এগুলি আমার বহু বর্ষের সাধনার ফল, এগুলি বিনষ্ট করা যাবে না। বসুদেব কঠিন স্বরে জানতে চেয়েছিলেন, কেন? অদগ্ধ মৃৎফলক বিনষ্ট করা তো কষ্টসাধ্য কাজ নয়। তা নয়, কিন্তু এই সমস্তই শিল্পকর্ম। শিল্পকর্ম? বসুদেবের ক্রুদ্ধ স্বর চিৎকার হয়ে উঠেছিল। বলেছিলেন, শিল্পকর্ম কাকে বলে তুমি জানো? এসব যা রচনা করেছ শুধুই জঞ্জাল, বুঝেছ? এসব জঞ্জাল বিনষ্ট করতে কোনো কষ্টই হয় না। দেখো, এইভাবে নষ্ট করা যায়, ভালো করে দেখে রাখো। দেখতে দেখতে ক্রুদ্ধ ক্ষিপ্ত বসুদেব পদাঘাতে মৃৎফলকগুলি ভাঙতে আরম্ভ করে দেন। রক্তিম চক্ষু, উন্মাদ পদতাড়না, তীব্র চিৎকার, সব মিলিয়ে তখন তাকে অন্য এবং অচেনা মানুষ বলে মনে হচ্ছিল। শ্যামাঙ্গ বিমূঢ় হয়ে দেখছিল, কিছু বলতে পারেনি। শ্যামাঙ্গ পারেনি, কিন্তু বসুদেব পেরেছিলেন। বলেছিলেন, তোমাকে এখানে আর প্রয়োজন নেই, তুমি এবার যেতে পারো। আমি তোমার মঙ্গল চেয়েছিলাম, কিন্তু তোমার স্পর্ধা এবং দুর্বিনয় একেবারে সীমাহীন, আর আমি তোমার মুখ দর্শন করব না। পৃষ্ঠা 14। কথা কটি বলে কম্পিত পা দুখানি নিয়ে বসুদেব বিচলিত পদক্ষেপে গৃহের অভ্যন্তরে চলে গিয়েছিলেন। শ্যামাঙ্গ ওই মুহূর্তে শুধু হতচকিত নয়, নিদারুণ বিমূঢ় বোধ করেছিল। এ কি হলো? ক্ষুদ্র একটি ব্যাপার নিয়ে কথা, আর তাতেই গুরু বসুদেব তাকে ত্যাগ করলেন। তার অনুশোচনা আরম্ভ হয় ওই সময়। মনে হয় গুরুদেব ঠিকই বলেছেন, তার দুর্বিনয় এবং স্পর্ধা সত্যি সীমাহীন। গুরুর আদেশ নির্বিচারে যদি পালন না করতে পারে তাহলে সে কেমন শিষ্য? তার মনে পড়ে এই গুরুদেবই তাকে হাতে ধরে শিখিয়েছেন মূর্তি নির্মাণের কলাকৌশল। গ্রন্থের পর গ্রন্থ থেকে শ্লোক উদ্ধৃত করে ব্যাখ্যা করেছেন মুদ্রা আর ভঙ্গি, ভাব আর বিভাব, রস আর অলঙ্কার। যে গুরু তাকে এত কিছু শিখিয়েছেন তারই কাছে সে হয়েছে দুর্বিনীত। ছি ছি, যত কিছুই হোক, গুরুর পদতলিত শিষ্যের দেবপীঠ। সে এখানে কাজ করুক বা না করুক, কিন্তু গুরুদেব যেন তাকে পরিত্যাগ না করেন। রাত্রি প্রায় দ্বিতীয় জামে সেদিন সে গুরুগৃহের দ্বার প্রান্তে গিয়ে উপনীত হয়েছিল। বসুদেব শায়িত ছিলেন, কিন্তু তখনও নিদ্রাকর্ষণ হয়নি। চত্বরে ছায়া পড়েছিল, ওই ছায়া গুরুদেব দেখে থাকবেন। ডেকেছিলেন, কে ওখানে? আমি গুরুদেব। শ্যামাঙ্গ দ্বার প্রান্ত থেকে সাড়া দিয়েছিল। কি চাই এই মধ্যরাত্রে এখানে কেন? ভয়ানক রূঢ় স্বর বসুদেবের, কিন্তু শ্যামাঙ্গের উপায় নেই। সে বলেছিল, আমি আপনাকে বারেক প্রণাম করতে চাই প্রভু। কিসের প্রণাম? বসুদেব মূর্খ এবং দুর্বিনীত শিষ্যের দিকে দৃষ্টিপাতটুকু যেন করতে চান না। বলেন, তুমি চলে যাও, এ স্থানে তোমার কোনো প্রয়োজন নেই। প্রকোষ্ঠে তৈলদীপটি তখনও জ্বলছিল। প্রদীপের ম্লান আলোকে শায়িত বুদ্ধের শীর্ণ এবং দীর্ঘ দেহখানি অতিশয় করুণ লাগছিল দেখতে। তাতে কষ্ট হচ্ছিল শ্যামাঙ্গের নিদারুণ। কেবলই মনে হচ্ছিল, পাপী আমি, না হলে এই বৃদ্ধকে কেউ কষ্ট দেয়। অনুশোচনা আর ভক্তিতে তার মন এমনই আবেগমথিত হয় ওই মুহূর্তে, সে আর নিজেকে সংযত রাখতে পারে না। ছুটে গিয়ে গুরু বসুদেবের পদযুগল দুহাতে বক্ষে জড়িয়ে ধরে এবং জানায়, প্রভু, আপনি আমায় ত্যাগ করবেন না, আমাকে ক্ষমা করুন। আমি এই স্থানে আর আপনার বিরক্তি উৎপাদন করব না। শুধু বলুন, আমাকে পরিত্যাগ করেননি। বাইরে তখন আকুল জ্যোৎস্নাধারা এবং একটি পিকপক্ষীর চক্ষু নষ্ট হবার যন্ত্রণাময় চিৎকার, আর প্রকোষ্ঠের ভিতরে শ্যামাঙ্গের ওই প্রকার ব্যাকুল মিনতি। বসুদেব উঠে বসেন। কি মনে হয় তার? তিনিই জানেন। নিজ পদযুগল সজোরে শিষ্যের বাহুবন্ধন থেকে মুক্ত করে নেন। কঠিন এবং দৃঢ় একটি ভাব তার মুখে স্তব্ধীভূত। মুখ ফিরিয়ে রেখেছেন, তখনও মৃদু আলোকে দেখা যাচ্ছিল। তাঁর ওষ্ঠদ্বয় দৃঢ় সংবদ্ধ, যেন তার প্রতিজ্ঞা আছে কিছুতেই কথা বলবেন না। পৃষ্ঠা 15। শ্যামাঙ্গ শয্যাপার্শ্বের ভূমিতে তখনও নতজানু। ওই অবস্থায় সে নিজেকে সম্পূর্ণ নিবেদন করে। বলে, গুরুদেব, আপনি আমাকে চক্ষুষ্মান করেছেন। শিল্প নির্মাণের কলাকৌশল যতটুকু জানি সমস্তই আপনার পদপ্রান্তে বসে শেখা। আমার শিল্প জীবনের সবটুকুই আপনার নির্মাণ। আমাকে যদি পরিত্যাগ করেন তাহলে তো আমার জীবনের কোনোই অর্থ আর
থাকে না প্রভু, আমি প্রার্থনা করছি আপনি আমাকে মার্জনা করুন। বসুদেব শয্যা ত্যাগ করে উঠেছিলেন, অতঃপর শ্যামাঙ্গ স্পষ্ট স্মরণ করতে পারে উঠেছিলেন, কিন্তু তখনও মুখ ফেরাননি। উঠে দ্বারের দিকে অগ্রসর হয়েছিলেন। বোঝা যাচ্ছিল সত্যিই তিনি শ্যামাঙ্গের মুখদর্শন করতে চান না। একেবারেই দ্বার প্রান্তে যখন বসুদেবের পদস্থাপন হয়েছে তখন আর নিজেকে সংযত রাখা সম্ভব হয়নি। ওই মুহূর্তে যেন বিস্ফোরিত হয়েছিল শ্যামাঙ্গ। তার স্বরে তখনও কান্না, তখনও ব্যাকুল প্রার্থনা। এবার সেই সঙ্গে যুক্ত হয় তীব্র অভিমান এবং তীব্রতর ক্ষোভ। সচিৎকারে সে বলে ওঠে, গুরুদেব, আপনি যদি সত্যি সত্যি আমাকে পরিত্যাগ করে থাকেন তাহলে শুনে রাখুন, আমিও আপনাকে পরিত্যাগ করলাম। শুধু আপনাকে নয়, আপনার প্রদত্ত শিক্ষাকেও। আপনার চরণযুগল স্মরণ করেই প্রতিজ্ঞা করছি আর কোনোদিন আমি মৃত্তিকা পট নির্মাণ করব না। এখন থেকে ভূমিকর্ষণই হবে আমার জীবিকা। ওই কথায় কি যে হয়েছিল বলা কঠিন। আবেগবিহ্বল অবস্থায় শ্যামাঙ্গ বুঝতে পারেনি কেন বসুদেব তার দিকে ছুটে আসছেন। কিছু বোঝবার পূর্বেই তিনি উপর্যুপরি চপেটাঘাত করেন শ্যামাঙ্গের গণ্ডদেশে। ক্রুদ্ধ স্বরে চিৎকার করে বলতে থাকেন, ওরে কীট, এত দুঃসাহস তোর যে তুই আমাকে অপমান করতে আসিস! নিচাশয় কুম্ভকার ব্যতীত আর কি তুই বল? তুই কি শিল্পী হতে পেরেছিস যে শিল্প রচনা পরিত্যাগ করবি বলে ভয় দেখাস? দূর হ পামর, তুই দূর হ। তোর মুখদর্শন করতেও আমার ঘৃণা বোধ হয়। শ্যামাঙ্গের শরীরের উপর বৃদ্ধের শীতল শিথিল হাতের আঘাত এসে পড়ছিল, কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ ছিল না তার। প্রদীপের আলো স্বল্প হলেও গুরু বসুদেবের মুখে ওই সময় সে ক্ষোভ এবং বেদনা মিশ্রিত একটি বিচিত্র ভাব দেখতে পাচ্ছিল। দেখে অবাক লাগছিল তার। এ তো ক্রোধ নয়, শাসন নয়, এ যে একেবারেই ভিন্ন বস্তু। যে শয্যা ত্যাগ করে অন্তঃপুরে চলে যাচ্ছিলেন, পুনরায় সেই শয্যাতেই উপবেশন করেন বসুদেব। নিদারুণ উত্তেজনায় তখনও থর থর কম্পিত হচ্ছেন। ক্রুদ্ধ রক্তিম চক্ষু দুটি বিস্ফারিত করে শিষ্য শ্যামাঙ্গের মুখপানে চান এবং বলতে থাকেন, আমি কে? অরে মূর্খ, আমি কে দেখতে পাস না? আমি নির্বীর্য জড়োদ্গব এক বৃদ্ধ, কিন্তু তুই না যুবা পুরুষ, তোর শক্তি রয়েছে অসীম। তুই কেন কৃপা ভিক্ষা করতে চাস? শিল্প রচনা কি অপরের মুখাপেক্ষী থাকে? জানিস না শিল্প রচনা কি বস্তু? ওই ধিক্ষার বাণী শোনার পরও শ্যামাঙ্গের বিমূঢ় ভাব কাটছিল না। গুরুদেবের আচরণ দেখে মনে হচ্ছিল যেন দুর্বোধ্য এক প্রহেলিকা। তার মুখে কথা সরেনি ওই মুহূর্তে। হতবাক অবস্থায় সে শুধু দেখছিল এবং শুনে যাচ্ছিল। এখানে তোমার স্থান হবে না শ্যামাঙ্গ, একসময় শান্ত স্বরে জানিয়েছেন বসুদেব। বলেছেন, সুধীমিত্র তোমার সমস্ত মৃৎফলক অযোগ্য বলে বিবেচনা করেছেন। আমি অনুরোধ করেছিলাম কয়েকটি ফলক যেন গ্রহণ করেন, কিন্তু দেখলাম কাজ হলো না, তুমি যাও। শ্যামাঙ্গ কিছুই বলেনি। অতঃপর গুরু বসুদেবকে প্রণাম করে প্রায় রাত্রি শেষে বিল্লগ্রাম থেকে সে বিদায় নিয়েছে। পৃষ্ঠা 16। মৎস্য শিকারের কোলাহল তখনও সমানে হয়ে চলেছে। সূর্য নেমেছে আরো নিচুতে। শ্যামাঙ্গ বারংবার তার মৃৎফলকগুলির কথা ভাবছিল। জীবন্ত এবং উজ্জ্বল যে চিত্রমালা এখন চোখের সম্মুখে দেখছে, তাই তো সে ধরে রেখেছিল তার মৃৎফলকগুলির মধ্যে। কিন্তু বসুদেব বুঝলেন না। এখন একটি দিবস অতিক্রান্ত হওয়ার পর তার মনে হচ্ছে গুরু বসুদেব ওই আচরণ প্রকৃতই নাটকীয়। ওই আচরণে কোনো মহত্ব আছে বলে তার মনে হচ্ছে না। চোখের সম্মুখে নতুন চিত্রমালার জীবন্ত বিষয়গুলি যতই সে দেখছে, ততই তার গুরুদেবের উপর করুণা হচ্ছে। গুরু বসুদেব যদি প্রকৃতই শিল্পী হতেন, তাহলে তিনি সুধীমিত্রের নির্দেশ উপেক্ষা করতেন এবং যা তিনি শিষ্যদের বলেছেন তাই নিজের জীবনে পালন করতেন। তিনি সে চেষ্টা আদৌ কখনো করেছেন কিনা তাই এখন সন্দেহের বিষয়। তিনি কি শিষ্যের পক্ষ নিয়ে সুধীমিত্রের বিরোধিতা করেছেন? করেননি। তাহলে তাঁর ওই ক্ষিপ্ত উন্মাদ আচরণের কোনো তাৎপর্যই থাকে না। তুমি অন্তরে সৎ থাকবে, মহান থাকবে, কিন্তু বাইরে কিছুই বলবে না। এভাবে কি শিল্পী জীবনযাপন করতে পারে? হঠাৎ সমস্বরে চিৎকার উঠতে শ্যামাঙ্গ দৃষ্টি প্রসারিত করল। দেখল একখানি চতুষ্কোণ জালে একটি মধ্যম আকার রোহিত মৎস্য লম্ফজম্ফ করছে এবং 2-3টি কিশোর ছুটে যাচ্ছে ওই জালের দিকে, কিন্তু লাভ হলো না। করায়ত্ত হবার ঠিক পূর্ব মুহূর্তে রোহিতটি সজোরে লম্ফ দিল এবং সবাইকে হতাশ করে নিমেষে পতিত হলো জলে।
দৃশ্যটি শ্যামাঙ্গ উপভোগ করলো এবং অপেক্ষা করতে লাগলো দেখা যাক ওই জালধারী ভাগ্য পরবর্তী প্রচেষ্টায় কি এনে দেয়। আর ঠিক ওই সময় তার কানে এলো হাস্যমুখরা দুই রমণী কণ্ঠের আলাপ। একজন বলছে, চুপ চুপ দগ্ধমুখী, তোর লজ্জা ভয় বলতে কিছুই নেই একেবারে। পৃষ্ঠা 17। কেন লো, আমি কি তোর মতো ভর্তাতাড়িতা যে আমার লজ্জা থাকবে? বৃক্ষতলে বেদি যথেষ্ট উঁচু, সম্মুখের ভূমি নিম্নগামী এবং ওই নিম্নভূমি থেকে উঠে আসছিল দুই সখী এবং তাদের আলাপ। শ্যামাঙ্গ উঠে বসতেই মুখোমুখি হলো, দেখলো দুটি শ্যামবর্ণা যুবতী পাশাপাশি এসে দাঁড়িয়েছে। সম্মুখে হঠাৎ অপরিচিত যুবা পুরুষ দেখে ঈষৎ বা অপ্রতিভ লক্ষ্য করে শ্যামাঙ্গ। দুজনেই ঈষৎ মেধা এবং শ্রোণী ভারানতা, তবে আবার দুজনকে ঈষৎ চঞ্চল মনে হয়। হয়তো নবীন যৌবনের কারণে দুজনেরই কৃষ্ণ অক্ষিপক্ষে কৌতুক ও কৌতূহল। শ্যামাঙ্গ মৃদু হাস্যে বলল, আমি ভিন্নদেশী পথিক, এই গ্রামের নাম কি বলবেন? তরুণী দুটি কিঞ্চিত ইতস্তত করে, তারপর ধীর পদে কাছে আসে, জানায় গ্রামের নাম উজুবট, গ্রামপতি বিপ্রদাস, এবং ওই যে দেখা যায়, হাত তুলে দেখা একজন, ওইখানে আমাদের গ্রাম। শ্যামাঙ্গ দেখে দূরে আম্রবৃক্ষি এবং তার উপরে একটি মন্দিরের ধ্বজা দেখা যাচ্ছে। তরুণীটি জানায় ওই মন্দিরের কাছে গ্রামপতির গৃহ। তরুণী দুটি তৎক্ষণাৎ চলে গেল না, একটি সহজ কৌতূহলী এবং আগ্রহী ভঙ্গি নিয়ে দাঁড়িয়ে রইল। শ্যামাঙ্গর মনে হলো এই অঞ্চলের নারীরা সম্ভবত অধিকতর শিথিল শাসনা, সে কারণেই অহেতুক লজ্জা বা সংকোচ দেখছে না তরুণী দুটির আচরণে, বরং সহজেই তারা কৌতূহল প্রকাশ করছে। দুজনেই নানান প্রশ্ন করতে লাগলো, যেমন পথিক কি পূর্বে এদিকে আসেননি? আপনার নিবাস কোথায়? রজতপট গ্রাম শুনেছি অনেক দূর, আপনি কি পদব্রজে যাবেন? আচ্ছা, আত্রেয়ী নদী কি আরো প্রশস্তা? প্রশ্নগুলি প্রত্যেকটিরই উত্তর দিতে হলো শ্যামাঙ্গকে। ইতোমধ্যে একটি বৃদ্ধা এসে উপস্থিত হয়েছে, সেও আলাপে যোগ দিল। বৃদ্ধার রসনা প্রখর, তদুপরি সে সুরসিকা, ফলে তরুণী দুটি স্বভাবত সংকোচ আর থাকলো না। যখন বৃদ্ধা জানতে চাইল পথিকে নবীন যৌবনে বিভাগী কেন, এই বয়স তো প্রব্রজ্জা নয়, তখন সকৌতুকে শ্যামাঙ্গের মুখপানে দৃষ্টি রাখল তরুণী দুটি। আর সেজন্যই বৃদ্ধার কথার উত্তর দেবার পূর্বে দু মুহূর্ত ভাবতে হলো শ্যামাঙ্গকে। সে বুঝল বৃদ্ধা তার ব্যক্তিগত প্রসঙ্গ নিয়ে রসিকতা করতে চাইছে। বলল, আই, আপনার মতো কেউ যদি থাকতো তাহলে কি এই অধম দেশে দেশে ভ্রমণ করে বেড়ায়? বৃদ্ধা হাসিতে ভেঙে পড়ে, মেয়ে দুটিকে বলে, দেখলো পথিক কি চতুর, আমাকে সম্বোধন করলো, বক্তব্য কিন্তু তোমাদেরই শোনাচ্ছে, তোরা সাবধান হ। বৃদ্ধার ওই সরস কটাক্ষের উত্তরে যে অধিকতরে শ্যামা, সে বলল, আই, আমাদের তো লোক আছে, তোমারই নেই, তুমি বরং ভেবে দেখতে পারো। ওই সময় নদীকূল থেকে একটি বালকের চিৎকার শোনা গেল, তার মাছকে একজন ছিনিয়ে নিচ্ছে। ওই গোহারি শুনে বৃদ্ধা দাঁড়ালো না, যাবার সময় বলে গেল, ওলো তোরা পথিককে ছাড়িস নে, আমি আসছি। পৃষ্ঠা 18। ওই সুরসিকা, শ্যামাঙ্গ মন্তব্য করে, শ্যামাঙ্গ মন্তব্য করে, আমরাও দেখি কি কি মাছ ধরা পড়ল। শ্যামাঙ্গের মন্তব্যের উত্তর না দিয়ে তরুণী দিতি নদীর তীর অভিমুখে অগ্রসর হলো। শ্যামাঙ্গ পেছন থেকে ডেকে বলল, বৃহৎ রোহিত ধরা পড়লে নিমন্ত্রণ যেন পাই, দেখবেন। শ্যামাঙ্গের ওই কথায় দুজনই ঘুরে দাঁড়ায়, দুজনেরই অক্ষি তারকা নৃত্যপর হয়। পথিক কি ব্রাহ্মণ? কে ব্রাহ্মণ? আমি? শ্যামাঙ্গ অবাক হয়। না হলে রোহিত ভোজনের জন্য এরূপ উদগ্র বাসনা কেন? শ্যামাঙ্গ প্রায় মুগ্ধ হয়ে গেল। শ্যামা তরুণীটি বড়ই বুদ্ধিমতী, সে সহজ স্বরে বলল, পথিকেরা দোষ কি বলুন? পুনর্ভবা তীরের রন্ধন নৈপুণ্যের খ্যাতি কে না জানে? তদুপরি নবাম্র আর সজিনা দণ্ডিকার ঋতু এখন। এ সময় ব্রাহ্মণ অব্রাহ্মণ নির্বিশেষে সকল রসনারই উদগ্র হওয়ার কথা। আশা করি আপনাদের অজানা নয় সে কথা। তা নয়, উজ্জ্বলতরা তরুণীটি জানায়, কিন্তু এও মনে রাখবেন এতদ অঞ্চলে ঝালের ব্যবহার বেশি। ঝাল তপ্ত ব্যঞ্জন ভোজনের অভ্যাস কি আছে পথিকের? শ্যামাঙ্গ হাসে, মনে মনে বলে, ঝালের কেমন ব্যবহার তা বাপু বিলক্ষণ অনুভব করছি। প্রকাশে বলে, এ অধম ব্রাহ্মণও নয়, শিশুও নয়,
যে ননি ছানা ভুক হব, আপনারা নিমন্ত্রণ করে দেখুন একবার। আজ্ঞা, আচ্ছা, সে দেখা যাবে বলে মেয়ে দুটি অতঃপর বিদায় নেয়। শ্যামাঙ্গ এবার বেদি থেকে নেমে দাঁড়ায়। দেহের ক্লান্তি এবং অবসাদ সত্যিই এবার অনেকখানি দূর হয়েছে। সে দেখে মৃত নদীর কর্দমাক্ত জলাশয় থেকে সিক্ত বস্ত্রে একে একে মৎস্য শিকারীরা উঠে আসছে। প্রত্যেকের কটিবন্ধনীতে মৎস্যমালা বিলগ্ন। বৃহদাকৃতির মৎস্য প্রায় কারো ভাগ্যেই জোটেনি। তারা একে একে কৌতূহল ভরে বৃক্ষতলে এসে দাঁড়ায়। কারো হাতে ক্ষুদ্রাকৃতি জালিকা, কারো হাতে লৌহাগ্র কঞ্চ, কারো হাতে বংশখণ্ডিকা নির্মিত পলই। সকলেই শ্যামাঙ্গ সম্পর্কে জানতে চায়। ক্রমে তারা একযোগে ঘিরে দাঁড়ালো, আর তাতে অদ্ভুত একটি অনুভূতি হলো শ্যামাঙ্গের। জলের মৃত্তিকার আমিষে সম্মিলিত একটি গন্ধ তাকে আচ্ছন্ন করে দিল। একবার ক্ষণিকের জন্য মনে হলো সে যেন অন্য মানুষ। সমাগত লোকেরা নানান প্রশ্ন করতে লাগলো। কেউ কেউ নাম পরিচয় জানতে চায়। সে আত্রেয় তীরের মানুষ জানতে পেরে কয়েকজনের আগ্রহ কিঞ্চিত অধিক হলো। অত দূরের মানুষ এ অঞ্চলে অহরহ আসে না। যাদের আত্মীয় স্বজন ওই দূর দেশে থাকে তারা নানাবিধ কুশলাদি জানার প্রত্যাশী। যেমন মহাশয়কে নীলাঞ্জন গ্রামের দিবনাথকে চেনেন? আপনার গ্রাম থেকে মালঞ্চি গ্রাম কত দূর? আত্রেয় তীরের কুম্ভকারেরা কি আর মৃৎপাত্র নির্মাণ করে না? এই প্রকার একের পর এক প্রশ্ন। শ্যামাঙ্গ কোনো প্রশ্নের উত্তর দিতে পারে, কোনোটির পারে না। পৃষ্ঠা 19। ওরাই জানালো আত্রেয়ী করতোয়া সঙ্গম, এখান থেকে 20 ক্রোশাধিক পথ। এই গ্রামের হাটে কদাচিৎ আসে আত্রেয় তীরের মানুষ। আপনি বরং নবগ্রাম হাটে যান। একজন পরামর্শ দিল। ওখানে প্রায় নিয়মিতই আত্রেয় তীরের বহু শকট আসে। নবগ্রাম হাটের নাম শুনে শ্যামাঙ্গ আগ্রহী হয়। সুহৃদ নীলাম্বর নবগ্রাম হাটের কথা বারংবার বলে দিয়েছে। সে জানতে চাইল, নবগ্রাম কি এ স্থান থেকে অধিক দূর? না না, দূর কেন হবে? জলসিক্ত প্রৌঢ় লোকটি জানালো। বলল, এই ক্রোশ 3 পথ হবে। ক্রোশ 3? শ্যামাঙ্গ প্রমাদ গণে। তার অনুমান ছিল নবগ্রামে যদি বা সে নাও এসে থাকে তাহলে অন্তত পার্শ্ববর্তী কোনো গ্রামে এসেছে। উজুবট নবগ্রাম হাটেরই নিকটবর্তী কোনো স্থান হবে। কিন্তু এখন সে পশ্চিম আকাশে চাইল। সূর্যাস্তের আর দণ্ডাধিকাল দেরি। যদি যেতে হয় তাহলে এখনই তার যাত্রা আরম্ভ করা উচিত। পথিমধ্যে হয়তো রাত্রি হবে, কিন্তু উপায় তো কিছু নেই। 3 ক্রোশ পথ সহজ ব্যাপার নয়। সে চঞ্চল হয়ে ওঠে। পাদুকা যুগল পরিধান করে, উত্তরীয়খানি স্কন্ধে রাখে এবং তার যথাসর্বস্ব পুটুলিটি হাতে তোলে। তাকে ওইভাবে উদ্যোগী হতে দেখে প্রৌঢ়টি বলল, মহাশয়, 3 ক্রোশ পথ কম নয়। আপনি অচেনা মানুষ, এই সন্ধ্যা সমাগমে যাত্রা না করলেই ভালো। শ্যামাঙ্গ সম্মুখে দৃষ্টি প্রসারিত করে দেয়। হ্যাঁ, সন্ধ্যার আর সত্যিই দেরি নেই। কৌতূহলী গ্রামবাসীরা কৌতূহল নিবৃত্ত করে চলে যাচ্ছে। প্রৌঢ় লোকটিও চলে গেল। আশ্চর্য ব্যাপার, তাকে সন্ধ্যার সমাগমে যাত্রা করতে নিষেধ করলো প্রৌঢ় লোকটি, অথচ তার রাত্রি যাপনের কি ব্যবস্থা হবে সেই সম্পর্কে কিছুই বলল না। তার অনুমান হয় বোধহয় তাকে আবার বিপদে পড়তে হবে। এই সময় তার প্রৌঢ় পথিকের কথা মনে পড়ে। মনে মনে তুলনা করে। দণ্ড কয় আগে তার ভালো মন্দ নিয়ে এক প্রৌঢ়ের দুশ্চিন্তার অন্ত ছিল না, আর এখন অন্য এক প্রৌঢ় তার সমস্যার কথা জেনেও কিছু করবার চেষ্টা করল না। সে উঠে দাঁড়ায়। আপাতত যাত্রারম্ভ করাই বিধেয়। পথিমধ্যে যদি তেমন বোঝে তাহলে পথিপার্শ্বেরই কোনো গ্রামে না হয় আশ্রয় প্রার্থনা করবে। কিন্তু প্রথম পদক্ষেপণের মুহূর্তে তাকে থামতে হলো। শুনল, পথিক মনে হচ্ছে যাত্রারম্ভ করলেন। তরুণী দুটি কখন পেছনে এসে দাঁড়িয়েছে লক্ষ্য করেনি। সে ঘুরে দাঁড়ালো এবং মৃদু হাসে বলল, হ্যাঁ, ভাবছি নবগ্রাম পর্যন্ত চলে যাই। তার কথায় দুজনের মুখে ঈষৎ উদ্বেগের ছায়া দেখা গেল। একজন বলল, নবগ্রাম তো অতি নিকটে, তাই না? হ্যাঁ, এক প্রৌঢ় তো তাই বললেন। মাত্রই 3 ক্রোশ। পৃষ্ঠা 20। হ্যাঁ, মাত্র 3 ক্রোশ। উজ্জ্বলতারা তরুণীটির চোখে মুখে কপট কৌতুক দেখা গেল ওই সময়। বলল, এই 3 ক্রোশ পথ সূর্যাস্তের মধ্যে অতিক্রম করতে আপনার অসুবিধা হবে না, তাই না? না, তা নয়, শ্যামাঙ্গ স্বীকার করে। পথিমধ্যে রাত্রি অবশ্যই হবে। তাহলে? দুজনের কণ্ঠ থেকে একসঙ্গে শব্দটি উচ্চারিত হয়। তাহলে কি? শ্যামাঙ্গ জানতে চায়। পথ দুর্গম?
পথিমধ্যে অরণ্য আছে, ব্যাঘ্র ভলুক আক্রমণ করে? স্বল্পশ্যামা তরুণীটি জানায়, শুনুন মহাশয়, ও কাজও করবেন না। পথিমধ্যে অরণ্য আছে তা ঠিক, এবং অরণ্যের ব্যাঘ্র ভল্লুকের আক্রমণের ভয়ও আছে, তবে সর্বাপেক্ষা ভয়ের কারণ অরণ্য সংলগ্ন গ্রামগুলি। ওই গ্রামগুলিতে দস্যু তস্করের বাস। যাত্রা করতে চাইলে ভেবেচিন্তে তবে যাত্রা করুন। শ্যামাঙ্গকে এবার ভাবতে হয়, তার কোটি দেশে গ্রন্থিবদ্ধ স্থলিতে যা আছে তার মূল্য খুব বেশি না হলেও একেবারে তুচ্ছ নয়। উপরন্তু প্রৌঢ় পথিক আবার কিছু মুদ্রা তাকে দান করেছেন। এ তো মহাবিপদ। সে মনে মনে কিছুটা আতঙ্কবোধই করে, কিন্তু প্রকাশ্যে সে হাসে, বলে, কিন্তু আমার যাত্রা করা ছাড়া আর কি উপায় আছে বলুন? এখানে আমাকে কে থাকতে দেবে? ওই কথায় দুই তরুণী নিষ্প্রভ হয়ে যায়। বোঝা যায় তারা দারুণ বিব্রত বোধ করছে। উত্তরে তারা কিছুই বলে না এবং এমন ভাব করে যেন তাদের ব্যস্ততা আছে এবং অচিরা তাদের গৃহে ফেরা প্রয়োজন। আচ্ছা, এখানে কোনো মন্দির নেই? শ্যামাঙ্গ জানতে চায়। হ্যাঁ আছে, কেন থাকবে না? একজন হাত তুলে দেখায়, ওই যে দেখুন, মন্দিরের ধ্বজা উঠছে। শ্যামাঙ্গ সেদিকে লক্ষ্য করেনি তা নয়, সে পূর্বেই দেখেছে চক্রলাঞ্ছিত গৈরিক ধ্বজা চৈত্রের বাতাসে সতেজে উড্ডীন। সে বলে, কিন্তু ও তো বিষ্ণু মন্দির, সম্ভবত ব্রাহ্মণদের নিবাস ওখানে। নিকটে কোনো শিব মন্দির নেই? পথিক কি শিবভক্ত? আবার কৌতুক ফোটে শ্যামাঙ্গী তরুণীটির স্বরে। না, শ্যামাঙ্গ জানায়। তাহলে কি? এবার উজ্জ্বলবনা মেয়েটির চোখে হাসি দেখা গেল। বলল, ব্রাহ্মণ নয়, শিবভক্ত নয়, তাহলে কি? কেন, ব্রাহ্মণ ও শিবভক্ত ব্যতীত কি অন্য কিছু হওয়া যায় না? যাবে না কেন? শ্যামাঙ্গী মেয়েটি উত্তর দিল, বলল, শিবভক্ত না হয়ে যখন কোনো অপরিচিত আগন্তুক শিব মন্দিরের আশ্রয় সন্ধান করে তখন তার পরিচয় জানতে চাওয়া গ্রামবাসীর কর্তব্য হয়ে দাঁড়ায়। পৃষ্ঠা 21। শ্যামাঙ্গ ততক্ষণে বুঝে নিয়েছে এই তরুণীটির বুদ্ধি যেমন প্রখর, বাক্পটুতাও তেমনি অসাধারণ। তার বাক্যালাপ সে উপভোগ করতে লাগলো। বলল, জানা ছিল না যে পুরুষ নয়, নারীরাই পুনর্ভবাতীরে কর্তপালের দায়িত্ব পালন করে। তরুণীটি অপ্রতিভ হয় না, বলে, যদি তাই হয় তাহলে কি দোষ আছে কিছু? না না, দোষ কেন থাকবে? শ্যামাঙ্গ জানায়, আমার এখন মনে হচ্ছে নবগ্রাম যাত্রা করাই বোধহয় উত্তম ছিল। কেন? হঠাৎ কথা মনে হচ্ছে কেন? মেয়ে দুটি হতচকিত বোধ করে। মনে হচ্ছে এর জন্যে যে শুনেছি কামরূপ প্রভৃতি পূর্ব দেশের রমণীরাই সমাজে সর্বেসর্বা। সেখানে পুরুষের কেউ বলিবর্দ, কেউ ছাগ, কেউ বা কুকুর। এখন চিন্তা হচ্ছে পুনর্ভবা তীরেও সেই রীতির প্রচলন হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে কি এই দিন অভাজন পুনরায় গৃহের মুখ দেখতে পাবে? শ্যামাঙ্গের ওই কথায় দুই তরুণী হেসে উঠল। ললিত প্রেক্ষণা রমণীর আননে সকৌতুক হাস্য পরিহাস যে বিচিত্র ইন্দ্রজাল সৃষ্টি করতে পারে তা শ্যামাঙ্গের অজানা নয়। কিন্তু এই মুহূর্তে সম্মুখে তরুণী দুটির হাস্যাননে কোনো প্রকার ইন্দ্রজালই সে সৃষ্টি হতে দেখল না। যা দেখল তা নিতান্তই সহজ কৌতুক, এবং তাতে তার মন হয়ে উঠল ভারমুক্ত। কোনো প্রকার দুশ্চিন্তা বা মানসিক পীড়ন ওই সময় তার অনুভূতিতে আর রইল না। শ্যামাঙ্গ নগরবাসী, রাজপাদজীবী অথবা সামন্ত প্রভুগৃহের যুবক পুত্রদের মতো লীলারঙে কুশলী নয়, তাহলে সেই কৌতুকহাস্যকে দীর্ঘায়িত করতে সচেষ্ট হতো এবং হাস্যালাপে সূত্র ধরে প্রণয়শক্তি প্রকাশের চেষ্টা করত। তাই কৌতুকের ভাবটি সে বেশিক্ষণ ধরে রাখতে পারল না, কারণ ওদিকে দিবা অবসান প্রায় এবং তরুণী দুটি ঈষৎ চঞ্চল হয়ে উঠেছিল। তদুপরি তার নিজেরও একটি রাত্রি যাপনের ব্যবস্থা করা প্রয়োজন। সে কখনো বামে কখনো দক্ষিণে দৃষ্টি নিক্ষেপ করছিল, যদি কোনো বয়স্ক পুরুষ গোচরে আসেন। শ্যামানানা তরুণীটি তা লক্ষ্য করে থাকবে। বলল, পথিক কি কাউকে সন্ধান করছেন? হ্যাঁ, আপনাদের গ্রামে দেখছি পুরুষের সংখ্যা নিতান্তই স্বল্প। কেন, তাতে কি ভয় হচ্ছে? মেয়েটির স্বরে কৌতুকের ছোঁয়া। কৌতুক ঘোচে না, কপট আশ্বাস দেয় সে। বলে, আপনার ভয়ের কারণ নেই। বলিবর্দ, ছাগ অথবা কুকুর কোনোটারই আমাদের প্রয়োজন নেই। আহা, যদি হতো! শ্যামাঙ্গ যেন দীর্ঘশ্বাস মোচন করে। হলে কি ভালো হতো? মেয়েটির চোখে ঈষৎ বিস্ময় ফোটে। এই না বললেন যে আপনার ভয় হচ্ছে, আবার এখনই হা হুতাশ কেন? পৃষ্ঠা 22।
শ্যামাঙ্গ আক্ষেপ করে বলে, হায়, যদি আপনাদের প্রয়োজন হতো তাহলে বলিবর্দ রূপে হোক কি ছাগ রূপে রাত্রি যাপনের একটা ভালো ব্যবস্থা নিশ্চয়ই আমার জন্য করতেন আপনারা। তরুণী দুটি আবার বিব্রত বোধ করতে আরম্ভ করে। তাদের মুখ দেখে শ্যামাঙ্গ বোঝে প্রত্যেককে তারা যে গৃহে আমন্ত্রণ জানাতে পারছে না, এই জন্যই তাদের মুখ ওই বিব্রত ভাব। সে তখন জানতে চাইল, আচ্ছা, আমি যদি মন্দিরে গিয়ে রাত্রি যাপনের জন্য আশ্রয় প্রার্থনা করি তাহলে কেমন হয়? না, স্বল্প শ্যামা উত্তরে জানায়, আপনি বরং আমাদের গ্রামে যান। আমার পিতা সুখদেব, মাতুল দীনদাস। গ্রামে গিয়ে এদের সন্ধান করবেন এবং নিজ পরিচয় দিয়ে আশ্রয় প্রার্থনা করবেন। ক্ষণিক চিন্তা করে হঠাৎ মেয়েটি জানতে চাইল, আম্রপট্টলি গ্রামে কি চেনেন আপনি? আত্রেয় তীরের আম্রপট্টলি? কেন, ওই গ্রামে কে আছে আপনার? শ্যামাঙ্গ কৌতূহলী হয়। আম্রপট্টলি গ্রাম সে বিলক্ষণ চেনে, সেখানে তার মাতুলালয়। বলল, আমার গ্রাম রজতপট, আম্রপট্টলি থেকে দূরত্ব 5 ক্রোশের মতো। শ্যামাঙ্গের কথা যেন উৎসাহ বোধ করে মেয়েটি। বলল, আম্রপট্টলিতে আমার ননদের শ্বশুরালয়। আমার পিতাকে বলবেন যে অনন্ত দাসকে আপনি চেনেন। আমার ননদের নাম ব্রজতারা, মোহন দাস তার স্বামী, অনন্ত দাসের পুত্র। আমার নাম মায়াবতী। বলবেন যে আমার নাম আপনি জানেন। ব্যাপারটি বেশ জটিল। মায়াবতীর ননদ ব্রজতারা, তার স্বামী মোহন দাসের পিতার নাম আবার অনন্ত দাস, নিবাস আম্রপট্টলি গ্রাম। অতি দীর্ঘ একটি তালিকা। শুধু এইটুকুই নয়, একটি সম্পূর্ণ কাহিনী নির্মাণ করতে হবে তাকে এখন, এবং সর্বক্ষণ সেটি মনে রাখতে হবে। তারপর রয়েছে মায়াবতীর স্বামীর নাম, শ্বশুরের নাম, তাদের গ্রামের নাম। সম্পূর্ণ ব্যাপারটি আয়ত্তে রাখা সহজ ব্যাপার নয়। মায়াবতীর পরামর্শ গ্রহণযোগ্য বলে মনে হয় না তার কাছে। বলল, আতিথ্য লাভের জন্য মিথ্যার আশ্রয় নিতে হবে, এই কি নিয়ম নাকি এ দেশে? ওই প্রশ্নে মায়াবতী গম্ভীর হয়ে উঠল। বোধহয় কিঞ্চিৎ আহত হলো সে। তার সঙ্গিনীও যে খুব প্রসন্ন হয়েছে এমন মনে হলো না। মায়াবতী সঙ্গিনীকে ডেকে বলল, আয় লীলা, আমরা যাই, বেলা গেল। তাহলে এই হলো মায়া, সুখদেবের কন্যা, আর ওইটি হলো লীলা, সম্ভবত লীলাময়ী অথবা লীলাবতী। শ্যামাঙ্গের নাম দুটি মধুর বোধ হলো। সে মনে মনে সিদ্ধান্ত নিল মায়াবতীদের গৃহে সে আতিথ্য প্রার্থনা করবে। অদূরে মেয়ে দুটি উচ্চ আলপথের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। লীলাবতীর কেশভার বিপুল। নদী তীরের বাতাসে তার শিথিল কবরী বিশ্বস্ত হওয়ায় বারবার তাকে দুহাত তুলে কবরী বন্ধন করতে হচ্ছিল। পৃষ্ঠা 23। আর ওই সময়ে শ্যামাঙ্গ লক্ষ্য করলে লীলাবতীর দেহে সৌষ্ঠব অনিন্দ। সে একটি অপরূপ যক্ষিণী মূর্তি দেখেছিল সোমপুর মহাবিহারে। লীলাকে দেখে কৃষ্ণপ্রস্তরে নির্মিত পিবরস্তনী বিপুল জগন্না সুকেশী যক্ষিণী মূর্তিটি বারবার তার মানস চোখে স্পষ্ট হয়ে উঠল, এবং নিজ বক্ষের অনেক গোপনে কোথায় যেন সে বারবার শিহরিত হতে লাগলো। মায়াবতী পিত্রালয়ে থাকে এবং সে যে বিবাহিতা তা বোঝা গেল, কিন্তু লীলাবতী, তার সংবাদ তো জানা গেল না কিছুই। সে কি সত্যিই স্বামী পরিত্যক্তা?